আসসালামু আলাইকুম। আইএলটিএস এর জন্য স্পেলিং এর কনসিস্টেন্সি মেইনটেইন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে লিসেনিং এর গ্যাপ ফিলিং এর জন্য এবং রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য। কজ আমরা যদি রাইটিং এ একবার হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে লিখি আর একবার আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে লিখি তাহলে আমাদের লেক্সিক্যাল রিসোর্স আমরা কম নাম্বার পাবো। সো এখানে আমি অনেকগুলা রুলস নোট করছি। আমি নিজেই মেক করছি এটা। কজ আমি যখন নিজে প্রিপারেশন নিচ্ছিলাম আমি কিন্তু স্পেলিংয়ের জন্য যে ওই যে ফ্রিকোয়েন্ট 1200 ওয়ার্ড থাকে 600 ওয়ার্ড থাকে সেই নোটটা ফলো করি নাই। আমি নিজে প্র্যাকটিস করার সময় যখন নতুন ওয়ার্ড পাইছি তখন সেগুলা নোট ডাউন করা ট্রাই করছি। সো যখন আমি দেখছি যে ফর এক্সাম্পল এখানে হচ্ছে কালার হচ্ছে একটা স্পেলিং, দেন হচ্ছে আরেকটা স্পেলিং হচ্ছে এটা। তো আমি জানা ট্রাই করছি আসলে পার্থক্যগুলা কোথায়। আমি কখন হচ্ছে এমন বসাবো, কখন এমন বসাবো। বিষয়টা তো এমন না যে আমি একবার কালার হচ্ছে এমন লিখলাম, আবার হচ্ছে ফ্লেভার এমন লিখলাম বা ফেভার এমন লিখলাম। সো এতে হবে কি আমি এটার জন্য নাম্বার পেতে পারি কিন্তু আমি যে এখানে ফেভার এভাবে লিখছি সেকেন্ড মানে প্রথমে আমি ব্রিটিশ ফলো করছি দেন যেহেতু আমি আমেরিকান ফলো করছি আমার একটা নাম্বার কাটা যাবে। বিষয়টা হচ্ছে এমন সেম রাইটিং এর জন্য আমার সাপোজ আমি যদি কালার এভাবে লিখি সেকেন্ডে আমি যদি ফেভার এভাবে লিখি আমার লেক্সিক্যাল রিসোর্সে আমার এটা বানান ভুল দেখাবে, আমার মার্ক কাটা যাবে। সো আমি ট্রাই করছি যে এগুলোর মধ্যে রিলেশন কোথায় সেগুলা ফাইন্ড আউট করার। তো আমি পার্সোনালি প্রেফার করি ব্রিটিশ স্ট্যান্ডার্ডটা ফলো করার জন্য। দেন যেটা মানে মোটামুটি ভালো একটা রুল সেটা হচ্ছে ব্রিটিশরা প্রায়ই এক্সট্রা লেটার ব্যবহার করে স্পেলিংয়ের ক্ষেত্রে। এটা আমরা জাস্ট আমাদের মাথায় রাখি কেমন? ব্রিটিশরা প্রায়ই এক্সট্রা লেটার ব্যবহার করে স্পেলিংয়ের ক্ষেত্রে। সেটা কিভাবে? এখানে দেখেন ট্রাভেলড এর জন্য ব্রিটিশ লিখছে ডাবল এল আর আমেরিকানরা লিখছে একটা এল। দেন হচ্ছে এই যে ডায়ালগের জন্য ওরা লিখছে ইউই, অর্থাৎ ইউই এখানে এক্সট্রা, এখানে ওরা ডায়ালগ নরমালি লিখছে। এখানে দেখেন কালারের জন্য ইউ আর মানে ইউটা এক্সট্রা বসেছে, এখানে ইউ নাই। কেমন? সবগুলোর ক্ষেত্রে সেম। সো মোটামুটি ব্রিটিশরা স্পেলিংয়ের ক্ষেত্রে এক্সট্রা লেটার ব্যবহার করে, প্রায়ই ব্যবহার করে। সব ক্ষেত্রে যে এই রুলটা কাজ করবে এমন না। বাট মোটামুটি এটা আপনাকে মানে চিনতে সাহায্য করবে কোনটা ব্রিটিশ, কোনটা আমেরিকান। সো আমাদের রুল নাম্বার 1 হচ্ছে ডাবল এল হোয়েন অ্যাডিং ইন্ডিংস। সো অর্থাৎ আমরা যখন ধরুন ট্রাভেল, জুয়েল, দেন হচ্ছে ক্যান্সেল, লেভেল এগুলা শেষে যখন আমরা ইডি, দেন হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে আইএনজি অ্যাড করব, তখন আমাদের ওই সব ওয়ার্ডের শেষে একটা এল এক্সট্রা যুক্ত হবে। ধরুন ব্রিটিশরা কিন্তু ট্রাভেল এই যে TRAVEL, অথবা হচ্ছে যে ট্রাভেল ওয়ার্ডটাই হচ্ছে এমন TRAVEL, কেমন? কিন্তু ব্রিটিশরা যখন এটাকে পাস্ট টেন্সে লিখবে অর্থাৎ ইডি যোগ করে লিখবে, ট্রাভেলড বলতে মানে বলতে চাইবে বা লিখতে চাইবে, তখন ওরা ডাবল এল ইডি ডাবল এল ইডি লিখবে। আমেরিকানরা কিন্তু যেমন আছে তেমনই ট্রাভেল রেখে জাস্ট ইডিটা বসাই দিবে। সেম আপনি যখন ইয়ার বসাইতে যাবেন জুয়েলার, কেমন? সো তখন হচ্ছে এখানে ডাবল এল আপনাকে জুয়েলের সাথে একটা এক্সট্রা এল আপনাকে বসাইতে হবে। আর আমেরিকানরা হচ্ছে যেমন আছে তেমন রেখে দিবে। সো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এখন টাফ মনে হবে বাট আপনারা যখন এই পার্থক্যগুলা মানে যেহেতু অ্যাটলিস্ট আজকে দেখে গেছেন এগুলা ইজি পিজি মনে হয়ে যাবে। সো এই রুলের একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যখন আমরা সাফিক্স মেন্ট অ্যাড করব। এই ধরুন একটু আগে তো আমরা ইডি, দেন হচ্ছে আইএনজি, ইআর ইত্যাদি অ্যাড করছিলাম এবং আমাদের ব্রিটিশের ক্ষেত্রে ডাবল এল হয়ে গেছে। কিন্তু আমরা যখন মেন্ট বসাবো তখন এই রুলটা কাজ করবে না, এই রুলটা উল্টে যাবে। এক কথাই হচ্ছে এটা। সো এখানে রুল নাম্বার 1 হচ্ছে আমাদের এই রুলটা উল্টে যাবে, অর্থাৎ এনরোল এখানে ব্রিটিশের ক্ষেত্রে একটা এল আর আমেরিকানের জন্য ডাবল এল। আর সেকেন্ড যে রুলটা সেটা হচ্ছে মেইন ওয়ার্ড। সেটা কিভাবে? এনরোল আমেরিকানরা লেখে এভাবে ডাবল এল দিয়ে আর ব্রিটিশরা লেখে একটা এল দিয়ে। ফুলফিল মেইন ওয়ার্ডই লিখে ব্রিটিশরা একটা এল দিয়ে আর আমেরিকানরা হচ্ছে লেখে দুইটা এল দিয়ে। কিন্তু এখানে খেয়াল করেন ট্রাভেল কিন্তু যেটা মেন ওয়ার্ড TRAVEL, সেটা ব্রিটিশরাও লেখে এভাবে একটা এল দিয়ে, মেন ওয়ার্ড ট্রাভেল আমেরিকানরাও লেখে সেম একটা এল দিয়ে। জুয়েল ব্রিটিশরা লেখে একটা এল দিয়ে, আমেরিকানরা লেখে একটা এল দিয়ে। কিন্তু এই এক মানে মেন ওয়ার্ডের সাথে যখন আমি ইডি আইএনজি ইয়ার যোগ করতেছি তখন ব্রিটিশের ক্ষেত্রে যেতেছে ডাবল এল, আমেরিকানের জন্য একটা এল। আর এখানে মেন ওয়ার্ডগুলা ট্রাভেলের মতো ব্রিটিশের একটা এল আমেরিকার একটা এল না। এখানে মেন ওয়ার্ডই হচ্ছে ইনরোলে ব্রিটিশের একটা এল আর আমেরিকানের হচ্ছে ডাবল এল।
সো স্বভাবতই আমরা যখন মেন্ট বসাবো একটা এল যেহেতু আছে, আমরা ইনরোলের সাথে জাস্ট ব্রিটিশের একটা মানে মেন্ট বসাই দিব, ফুলফিলের সাথে মেন্ট বসাই দিব, ইনস্টলের সাথে ইনস্টল মেন্ট বসাই দিব, কেমন? আর আপনারা যদি আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করেন তাহলে হচ্ছে এই রুলগুলো শিখবেন, বাট আমি প্রেফার করি ব্রিটিশটা। তাহলে আমরা যখন ব্রিটিশটা শিখবো জাস্ট আমেরিকানটা একবার দুবার চোখ বুলাইলে হয়ে যাবে, এটা নিয়ে আসলে আমাদের কনসার্ন করার কোনো কারণ নাই। সো আমরা দুই দিক থেকে হচ্ছে যে দুইটা রুল দিয়ে এগুলা কানেক্ট করতে পারতেছি। এখন আপনার মনে হবে যে এমন তো অনেক শব্দ থাকতে পারে, কেমন? না, এখানে ফ্রিকুয়েন্ট কিছু শব্দ আছে যেটা প্র্যাকটিস করার সময় আপনার চোখে পড়বে, আপনি জাস্ট ওগুলা নোট করবেন। এছাড়াও এখানে আমি মোটামুটি যা পাইছি আমার প্র্যাকটিসের সময় সেগুলা নোট করা আছে, আর কিছু এক্সট্রাও আছে। তো আপনি এটার বাইরে যা পাবেন সব হচ্ছে এই নোটের মধ্যে আপনি নিয়ে আসবেন আর কি। আর এটা ছাড়াও আরও এক্সট্রা একটা নোট আছে, সেটা আমি একটু পরে দেখাবো বা আমি বলে দিব। ইন ব্রিটিশ ইংলিশ ওয়েন ইউ অ্যাড দ্য সাফিক্স ফুল টু এ নাউন এন্ডিং ইন ডাবল এল, ওয়ান এল ইজ ড্রপড। সো স্কিলে এখানে ধরুন মেইন কথা হচ্ছে যখন একটা শব্দ থাকবে, একটা নাউন থাকবে, সেটা শেষে যখন আমরা ফুল বসাবো সাফিক্স হিসেবে, তখন আমাদের স্কিলের যেহেতু এখানে দুইটা এল আছে, একটা এল ড্রপ করবে, অর্থাৎ আমাদের স্কিলফুলের স্পেলিং হয়ে যাবে এমন। ব্রিটিশের ক্ষেত্রে উইলফুল যখন আমি লিখতে যাব, আমার যেহেতু এখানে উইলের সাথে ডাবল এল আছে এবং আমি এখানে ফুল অ্যাড করতে যাচ্ছি, সেহেতু আমার একটা এল ড্রপ হবে। কিন্তু আমেরিকান ইংলিশে সেম, স্কিলের সাথে ফুল যেমন আছে তেমন থাকবে, উইলের সাথে ফুল যেমন আছে তেমন থাকবে। এছাড়াও আমরা আরেকটা রুল এখানে কানেক্ট করতে পারতেছি, ফুলফিলের এখানে ফুল যেমন আছে বা হচ্ছে ফিল যেমন আছে এটা তেমন থাকতেছে, কেমন? সো এই বিষয়গুলো হচ্ছে আপনি যখন কানেক্ট করে পড়বেন একটু হচ্ছে যে আপনার মাথায় তাড়াতাড়ি সেট হবে বিষয়গুলা। আচ্ছা, সো এটাও আমরা হচ্ছে একটু পড়ার ট্রাই করব, মানে লিখার সময় এটা রাইটিংয়ের ক্ষেত্রে আপনার কাজে আসবে যদি আপনি স্কিলফুল লিখতে চান, উইলফুল লিখতে, বিশেষ করে ওই স্কিলফুলটা আমাদের লিখতে হয় রাইট ইন্ডাস্ট্রিতে যখন আমরা কোনো কাজ নিয়ে ইজে লিখি। সো এখানে স্পেশাল কেস ওই যে ইনরোলের কথা একটু আগে যেটা বলছি, যে এখানে একটা এল থাকে ব্রিটিশে আর আমেরিকানরা ডাবল এল থাকে মেইন ওয়ার্ডের ক্ষেত্রে। সো এটা একটু নোট করছিলাম আর কি। রুল 2 হচ্ছে অগিন্ডিং, সেটা হচ্ছে ডায়লগের জন্য আমেরিকানরা লেখে ডিআইএলওজি, অর্থাৎ আমেরিকানরা যেটা লিখে তেমনই লিখে, শুধুমাত্র এখানে ওরা এক্সট্রা ইউইটা অ্যাড করে, কেমন? সো অগিন্ডিং বলতে পারেন, আর এখানে হচ্ছে ওজি এন্ডিং। ক্যাটালগ অ্যানালগ সব হচ্ছে ইউই শেষে, আর এখানে ইউইটা নাই। তো এক্সেপশন হচ্ছে বোথ স্পেলিংস এক্সেপ্ট ভগ, দ্য ওয়ার্ড ইজ নেভার শর্টেন্ড। সো এখানে বেসিক্যালি ভগ যদি আপনি লিখতে চান রাইটিংয়ে, ভগ অর্থ হচ্ছে ধরুন প্রচলিত, দেন হচ্ছে ট্রেডিশন কাস্টম এমন বোঝায়। সো আপনি যদি রাইটিংয়ে হোক আপনি আমেরিকান লিখেন হোক ব্রিটিশ লিখেন, আপনি যখন ভগ লিখবেন আপনি এভাবেই লিখবেন। কিন্তু আপনি ডায়লগ যখন ব্রিটিশের জন্য লিখতে যাবেন তখন এভাবে লিখবেন, আমেরিকান লিখতে চাইলে এভাবে লিখবেন। সো রুলটা হচ্ছে একেবারে সিম্পল একটা রুল, কেমন? ইজি বিজি। দেন হচ্ছে নাউন ভার্সেস ভার্ব, এটা আরেকটা ইম্পর্টেন্ট রুল। এটা আমি রাইটিংয়ের জন্য কনফিউশনে ছিলাম, সো এই জন্যই নোট করছি। এটা আপনার লিসেনিংয়েও কাজে আসবে। সেটা কিভাবে? আপনি যখন লাইসেন্স নাউনের জন্য ব্যবহার করবেন বা বুঝাবেন তখন আপনাকে সিই লিখতে হবে, লাইসেন্স এভাবে ব্রিটিশের ক্ষেত্রে। আর যখন ভার্ব হিসেবে লিখবেন তখন এসি লিখতে হবে, লাইসেন্স। অর্থাৎ দুইভাবে আমরা লিখতে পারতেছি, একটা লাইসেন্স নাউনের জন্য সিই, ভার্বের জন্য এসি। কিন্তু আমেরিকানরা এই যে এসিটা দিয়ে নাউন এবং ভার্বের কাজটা কমপ্লিট করে ফেলতেছে লাইসেন্সের ক্ষেত্রে, কেমন? সো এখন আপনার থেকে মনে হবে যে আমেরিকানটা হয়তো বা সোজা অথবা কঠিন। সো বিষয়টা এমন না, দুইটা স্পেলিংয়েরই দুইটা স্ট্যান্ডার্ডেরই কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু ট্রিকি সাইড আছে। বাট ব্রিটিশটা হচ্ছে আপনি যেহেতু ক্যামব্রিজ ফলো করবেন, কেমন না, আমরা আইএলটিএসের প্যাসেজ যেগুলো পড়বো সবগুলাতে হচ্ছে ব্রিটিশের স্পেলিং ফলো দেওয়া, দেন হচ্ছে রাইটিং স্যাম্পলে ম্যাক্সিমামে ব্রিটিশের স্ট্যান্ডার্ডটা ফলো করা। তাহলে কেন আমরা ব্রিটিশের স্পেলিংটা শিখবো না? কজ আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ব্রিটিশের স্পেলিংটা আমাদের মানে সেট হয়ে যাবে। সো এখন আমরা একটা দুইটা, আচ্ছা এখানে আরো কয়েকটা পড়ি এরপর এক্সাম্পলে যাব। এই যে প্র্যাকটিস নাউনের জন্য ব্রিটিশটা সি ব্যবহার করে, কেমন? এই যে নাউনের জন্য হচ্ছে সি আর ভার্বের জন্য হচ্ছে এসি।
সো এখানে কিন্তু আমেরিকানরা সি দিয়ে নাউন এবং ভার্বের কাজ মানে কমপ্লিট করতেছে, অ্যাসির পরিবর্তে আবার এখানে সি হয়ে গেছে। কেমন? আবার ডিফেন্স যখন আমরা নাউনের জন্য বুঝাচ্ছি তখন ব্রিটিশরা হচ্ছে সি, সেম আমরা বলছি নাউনের জন্য সি লিখে, আমেরিকানরা হচ্ছে এসি লিখে। আবার ভার্বের জন্য ডিফেন্সের কিন্তু এসি থাকবে না, ডিফেন্সের ভার্ব হচ্ছে ডিফেন্ড অথবা টু ডিফেন্ড। অফেন্স এটা হচ্ছে নাউনের জন্য, আবার এরা হচ্ছে এসি ইউজ করতেছে। কেমন? সো এখানে একটা কমন প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ব্রিটিশের জন্য, যেহেতু আমি ব্রিটিশের জন্য শিখছি, আমি আমেরিকান নিয়ে এত বেশি ইফোর্ট দিই নাই, সেটা হচ্ছে নাউনের জন্য যেমন এই যে সি থাকবে, আর ভার্বের জন্য হচ্ছে এসি থাকবে। এটা একটা কমন প্যাটার্ন। এখন আমরা নাউন আইডেন্টিফাই করার ট্রাই করি। শি গেভ মি সাম ইউজফুল অ্যাডভাইস। সো আপনারা যারা আমার গত ক্লাসটা দেখছিলেন, আর না দেখলে একটু দেখে নেবেন, সেখানে লিসেনিংয়ের গ্যাপ ফিলিংয়ের জন্য প্যাড রুলের একটা ক্লাস আছে। সো সেখানে আমি বলছি যখন ডিটারমাইনার থাকবে, অর্থাৎ প্যাডের PAD, ডি স্ট্যান্ডস ফর ডিটারমাইনার অথবা ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার, সেখানে এই ডিটারমাইনারের পরে যদি একটা বা দুইটা শব্দ থাকে, দুইটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন। সো আমরা জানি যে এখানে অ্যাডভাইসটা নাউন হিসেবে বসছে, এবং কিভাবে জানছি আমরা আমাদের রুলের মাধ্যমে জানছি। অন্য মানে আরও অন্যান্যভাবে আপনারা জানতে পারবেন, বাট আমি আমার রুলের মাধ্যমে জানছি। সো এই অ্যাডভাইসটা আমার যেহেতু নাউন, তাহলে আমার স্পেলিং হবে সিই। কেমন? তারপর হি নিডস এ ড্রাইভিং লাইসেন্স, প্যাড রুলের মধ্যে এ স্ট্যান্ডস ফর আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন, লাইসেন্স। সো আমি জানি যে এটা হচ্ছে আমার নাউন, এবং নাউনের জন্য আমার লাইসেন্সের স্পেলিংটা কি? সিই। আচ্ছা, এটা তো দেখতেছেন। সো আমাদের রুল অনুযায়ী আমরা নাউন ইন্ডিকেট করতে পারতেছি। এখন আসতেছে আমাদের ভার্ব। আই অ্যাডভাইস ইউ টু স্টাডি ডেইলি, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি ডেইলি মানে প্রতিদিন পড়াশোনা করার জন্য, বা যাতে তুমি প্রতিদিন পড়াশোনা করো। আই অ্যাডভাইস ইউ। সো এখানে অ্যাডভাইস যেহেতু ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের রুলটা কি? এসসি। সো এভাবে আশা করি এটা মানে ফাইন্ড আউট করতে পারবেন, বাসায় বাকিটা পড়ে নেবেন। দেন হচ্ছে ইউকে কিপস দ্য ইউ, অর্থাৎ ব্রিটিশরা ইউটা রেখে দেয়, ইউএসএ সেটা ড্রপ করে ফেলে, আমেরিকানরা ড্রপ করে ফেলে। কিভাবে? কালার, বিহেভিয়ার, লেবার, ফেভার, এই হাবিজাবি যতগুলো এখানে নোট করা আছে সবগুলোর জন্য ব্রিটিশ এখানে ইউটা অ্যাড করে, আমেরিকানরা ইউটা বাদ দিয়ে দেয় অথবা ইউটা রাখে না। সো এটাও বাসায় পড়বেন, এটাও সহজ। রুল 5 হচ্ছে আরই ভার্সেস ইয়ার এন্ডিংস। সেটা হচ্ছে সেন্টার, থিয়েটার, মিটার, লিটার, ফাইবার, এই যতগুলো আছে আমরা কিন্তু নর্মালি লিখি METER, তারপর হচ্ছে LITER। কেমন? 1 লিটার, 2 লিটার এভাবে লিখি, 1 মিটার, 2 মিটার এভাবে লিখি। কিন্তু ব্রিটিশরা কি করে? আর এর জায়গাতে ই বসায়, ই এর জায়গাতে আর বসায়, অর্থাৎ ইয়ার এর পরিবর্তে এখানে ইয়ার এর পরিবর্তে ওরা আর ইটা লিখে, ঘুরাই লিখে, রিভার্স করে ফেলে। কেমন? সেন্টার, থিয়েটার, মিটার, কিলোমিটার, তারপরে মিলিমিটার, ন্যানোমিটার, সবগুলো হচ্ছে ওরা মিটারটাকে ঘুরাই ফেলে। এই আমাদের এই রুলগুলো হচ্ছে সব সেম। এটা একটু ঠান্ডা মাথায় দেখেন, কজ শেষে কিছু এক্সেপশন আছে। এই রুলগুলো সব সেম। এখানে আমাদের মিটার আমরা ব্রিটিশের জন্য উল্টাই লিখবো। কেমন? আর এর জায়গাতে ই লিখবো, ই এর জায়গাতে আর বসাবো। কিন্তু থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, ডায়ামিটার এখানে আমাদেরকে ব্রিটিশের মতো, আমেরিকার মতো করে লিখতে হবে, অর্থাৎ METER। সো এই চারটার ক্ষেত্রে কেন আমরা এই যে এমন ঘুরা লিখতে পারবো না, এই জিনিসটা ঠান্ডা মাথায় বুঝেন। সেটা হচ্ছে এই যে থিয়েটার, হাবিজাবি এগুলো তো মুখস্থ করবেন, এগুলার জন্য তো এমন বসে, আর অথবা এগুলো মুখস্থ লাগবে না। আপনাকে জানতে হবে কখন এই রুলটা ফলো করে না, মেনটেন হয় না। সেটা হচ্ছে আপনি যখন ইনস্ট্রুমেন্টের নাম বুঝাবেন এবং সেটার শেষে হচ্ছে এই যে মিটার থাকবে, তখন আপনি এই রুলটার মতো রিভার্স করতে পারবেন না। সেটা কিভাবে? ইউনিট অফ মেজারমেন্টের ক্ষেত্রে কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার আপনি এই যে এমন ঘুরে লিখতে পারতেছেন। কেমন? এর জায়গাতে আর জায়গাতে ই বসতেছে। সো সেটা কেন? আপনি বলতেছেন যে এটা হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, অর্থাৎ আপনি যদি কাউকে বলেন যে তার বাড়িটা হচ্ছে 1 কিলোমিটার দূরে। সো এটা ইউনিট অফ মেজারমেন্ট, 1 সেন্টিমিটার, তারপর 1 মিলিমিটার, ন্যানোমিটার, এটা সবগুলা ইউনিট অফ মেজারমেন্ট বোঝাচ্ছে, পরিমাপ বোঝাচ্ছে। কেমন? দূরত্ব ইত্যাদি বোঝাচ্ছে। কিন্তু আপনি কাউরে কিন্তু বলতে পারবেন না যে তার বাড়িটা হচ্ছে 1 থার্মোমিটার দূরে। এটা বলা যাবে না। তার বাড়িটা 1 ব্যারোমিটার দূরে, এটা বলতে পারবেন? সো এটা ইউনিট অফ মেজারমেন্ট না। তাই এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। থার্মোমিটার আমরা জানি এটা একটা যন্ত্র, ব্যারোমিটার এটা একটা যন্ত্র, হাইড্রোমিটার যন্ত্র, কোনোটা হচ্ছে জ্বর মাপার যন্ত্র, কোনোটা তাপ মাপার যন্ত্র, কোনোটা বাতাস মাপার যন্ত্র। কেমন?
সো এগুলার ক্ষেত্রে হচ্ছে আপনাকে মিটার এভাবে লিখতে হবে। এম-ই-টি-ই-আর। আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, এভাবে লিখতে হবে। আর ডায়ামিটার হচ্ছে জিওমেট্রিক কনসেপ্ট, অর্থাৎ আপনার একটা বৃত্তের সার্কামফারেন্স যেটা ব্যাসার্ধ বা কি গোলার্ধ বলে সম্ভবত সার্কামফারেন্স যেটা, সেটা মাপার জন্য এই ডায়ামিটারটা ইউজ করা হয়, বা এটা একটা কনসেপ্ট। কেমন? কনসেপ্টই হবে, আমি এটা আসলে বিস্তারিত জানি না। বাট আমি যখন ডায়ামিটার লিখবো তখন আমি ওই যে হাইড্রোমিটারের মতো করে লিখবো। আমার কাজ হচ্ছে এতটুকু, কজ আমি কিন্তু রাইটিংয়ে ডায়ামিটার লিখবো না। আমার রাইটিংয়ে ডায়ামিটারের কাজ নাই। বাট আমি যদি লিসেনিংয়ে ডায়ামিটার শুনি, এটা আমি কিভাবে লিখবো এটা আমার মানে জেনে রাখতে হবে। কেমন? সো আশা করি এটাও যখন আপনারা বাসায় পড়বেন এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট সবগুলা ঠিক আছে, শুধুমাত্র যন্ত্রের ক্ষেত্রে এবং জিওমেট্রিক কনসেপ্টের ক্ষেত্রে আমরা মিটার হচ্ছে এভাবে লিখবো। এই ৪ টার জন্য মনে রাখেন। আর যদি এক্সেপশন কোনোটা পান সেটা আপনারা নোট করে রাখবেন। সো এটাও আমি হচ্ছে এক্সট্রা একটা রুল, মানে সেম রুলই এখানে জাস্ট আবার হাইলাইট করার জন্য দিছিলাম। ওইটা বাসায় পড়বেন। রুল নাম্বার 6 হচ্ছে আইএসই ভার্সেস আইজেডই ভার্ব ইন্ডেক্স। সেটা কিভাবে অর্গানাইজ, আপনারা কখনো দেখবেন এভাবে লেখে অর্গানাইজ এসই, আবার কখনো হচ্ছে জেড ই। বাট আমরা জানি না যে, অনেকে, আমি একটা সময় পর্যন্ত জানতাম না যে আসলে কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান, আদৌ কি এটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি। সো ইউকে প্রেফার্স আইএসই, ইউএসএ অলওয়েজ আইজেড ই। কিভাবে? অর্গানাইজ আইএসই, আমেরিকান অর্গানাইজ আইজেড ই। সো এখানে আরেকটা নোট দিয়ে রাখছি, সেটা হচ্ছে আইজেটি অলসো অ্যাকসেপ্টেবল ইন ইউকে ফর্মাল রাইটিং, বাট আমরা সেটা ফলো করব না, আমরা এসসি দিয়ে ফলো করব, যেহেতু আমরা ব্রিটিশটা শিখব, যদি শিখি আর কি। ক্রিটিসাইজ, অ্যানালাইজ, প্যারালাইজ, স্পেশালাইজ, অ্যাপোলোজাইজ, রিয়েলাইজ, রিয়েলাইজেশন, সেক্ষেত্রেও সেম। এখানে এটা আসে নাই, আমি লিখতে ভুলে গেছি। ধরুন আপনি যখন আপনি এগুলা শিখে যাবেন, বুঝে যাবেন, তখন দেখবেন যে আপনি নিজে এইসবগুলা ধরতে পারবেন। রিয়েলাইজেশন যখন লিখবেন, সেম এখানে SATION হবে ব্রিটিশের জন্য, আমেরিকানের জন্য হবে ZATION। কেমন? তারপর হচ্ছে স্পেশালাইজেশন, সেম এখানে এ হবে, বা মানে বুঝছেন তো আশা করি বিষয়টা, যে অর্গানাইজের জন্য এরা এস ইউজ করে, দেন হচ্ছে আমেরিকানরা জেড ইউজ করে, এটাই হচ্ছে পার্থক্য। অর্গানাইজেশন যখন লিখবেন তখন আপনি ব্রিটিশ লিখলে লিখবেন SATION। কেমন? সেশন, SATION। আর যখন আমেরিকানের জন্য লিখবেন তখন লিখবেন অর্গানাইজেশন, ZATION। আশা করি বুঝছেন। সো এগুলা কমন ওয়ার্ড, এগুলা শিখবেন, আর প্র্যাকটিসের সময় তো আপনারা নিজেরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন। রুল নাম্বার 7 হচ্ছে নাউন ভার্ব ফ্রম পেয়ার্স। সেটা হচ্ছে যে ধরুন আপনার রিলিফ, এটাকে আমরা ভার্ব হিসেবে লিখলে রিলিভ লিখতে হবে। কেমন? এটা আসলে ব্রিটিশ এবং আমেরিকান মানে না আর কি, পার্থক্য না। এটা হচ্ছে যখন একটা ওয়ার্ড তার রোলটা চেঞ্জ করে, অর্থাৎ নাউন থেকে ভার্ব হয়, তখন স্পেলিংটার চেঞ্জ হয়। সো এখানে আসলে ব্রিটিশ এবং আমেরিকানের পার্থক্য নাই, এটা সেম। যেমন ধরুন আপনি প্রুফ যখন নাউন হিসেবে লিখবেন, দেয়ার ইজ নো প্রুফ, আমরা আমাদের ওই যে গত ক্লাসের প্যাড রুলের মধ্যে বলছি, নো এর পরে হচ্ছে নাউন বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেমন? সো এই যে নো প্রুফ, কোনো প্রুফ নাই, প্রমাণ নাই, এটা নাউন হিসেবে বসছে, সো এখানে স্পেলিং হচ্ছে প্রুফ এমন। আর আমি যখন ভার্ব হিসেবে লিখবো, আই ক্যান প্রুভ ইট, দেন হচ্ছে আমাকে PROVE লিখতে হবে। কেমন? সো আমার স্পেলিংটা চেঞ্জ হয়ে গেছে। সো এমন আরও অনেক ওয়ার্ড আছে। লিফ থেকে হচ্ছে লিভস হয়, মানে পাতা, যখন পাতাগুলো বলবেন তখন LEAVES এমন হয়ে যায়। তারপর হচ্ছে স্কার্ফ যখন লিখবেন, স্কার্ফের প্লুরাল হিসেবে স্কার্ফস হয়ে যায়, VES। সো এগুলো হচ্ছে খেয়াল রাখবেন যে এগুলা আসলে পার্থক্য কোথায়, নাউন এবং ভার্বে। কেমন? তারপর আদার কি ডিফারেন্সেস। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু জিনিস একটু পরেই আপনারা দেখবেন, সেটা আসলে জেনে রাখাটা বেটার। প্রোগ্রাম এবং প্রোগ্রাম, এই বানানটা ভালো করে দেখেন, কজ এটা আমাদের রাইটিংয়ে অনেক বেশি লাগে, কারণ আমরা একাডেমিক বিভিন্ন বিষয় নিয়ে তো আমাদেরকে ইজি লিখতে হয়। প্রোগ্রাম আমেরিকান যদি আপনি ইউজ করে থাকেন, আপনি বাঁচি গেছেন। সব ক্ষেত্রে প্রোগ্রাম এমনভাবে লিখবেন PROGRAM। কেমন? আর ব্রিটিশের যদি আপনি ওয়ে ফলো করেন, তাহলে প্রোগ্রাম আপনি ইভেন্ট অথবা প্ল্যানের জন্য এমন লিখবেন। তারপর আপনি যদি টিভি প্রোগ্রামের কথা বলেন, এমন লিখবেন। আপনি শুধুমাত্র যদি কম্পিউটার প্রোগ্রাম অথবা সফটওয়্যার প্রোগ্রাম এমন কিছু বলেন, তখন আমেরিকার মতো করে আপনি প্রোগ্রাম এভাবে লিখবেন। কেমন? আমেরিকার মতো করে, শুধুমাত্র এখানে কমন যাচ্ছে। সো আমাদের এই প্রোগ্রামটা কমন যাচ্ছে কোথায়? আমাদের আমেরিকার সাথে শুধুমাত্র ব্রিটিশের এই কনটেক্সটে কমন যাচ্ছে, যখন আমরা শুধুমাত্র কম্পিউটার এবং সফটওয়্যার রিলেটেড কোনো কথা বলবো, তখন এর প্রোগ্রাম স্পেলিং হচ্ছে এমন। এই জিনিসটা আমি নিচে আরও বিস্তারিত নোট করছি,
তো এটা একটু পরে আরও বিস্তারিত আলোচনা করব। গ্রে ব্রিটিশরা এভাবে লিখে, আর আমেরিকানরা এভাবে লিখে কালার। জাজমেন্ট ওরা এক্সট্রা একটা ই দিয়ে দেয়, এখানে মাঝখানে একটা এক্সট্রা ই আছে, এখানে ইটা নাই। এজিং এখানে মাঝখানে একটা ই আছে, এখানে ইটা উঠে গেছে। দেন এই সবগুলো টায়ার হচ্ছে ওরা ওয়াইআর ই দিয়ে লেখে, আমেরিকানরা হচ্ছে আইআর ই দিয়ে লেখে। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে টন। আপনি রাইটিং টাস্ক 1-এ লিখতে গেলে হচ্ছে টন একটা শব্দ এমন পাবেন। সো টন আমেরিকানরা লিখে হচ্ছে TON দিয়ে, এটা নোট করে রাখেন। আর ব্রিটিশ যদি ফলো করেন তাহলে হচ্ছে TONNE। আচ্ছা, দেন হচ্ছে চেক, ব্যাংক চেক, কেমন এরা এইভাবে লিখে, ওরা এইভাবে লিখে, এগুলো শিখে নেবেন। সো আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে প্রোগ্রামটা একটু ক্রিটিক্যাল। সো এটা আমরা আলোচনা করব। এখানে হচ্ছে কুইক রেফারেন্স, একটু আগে আমরা যা পড়ছি তার একটা শর্ট ড্রাফট, যাতে আমরা পড়ার সময় এই জিনিসগুলো আমরা খেয়াল করে স্পেলিংটা শিখতে পারি। আচ্ছা, এখানে আপনাদের জন্য কিছু নোট দেওয়া আছে, এগুলো বাসায় পড়বেন, যে কিভাবে আসলে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিভাবে ইমপ্রুভ করতে পারবেন, এটা বাসায় পড়বেন। আচ্ছা, মেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, বিকজ এটা একটু কনফিউজিং। So in British English, the spelling depends entirely on what you are talking about. So use program for everything except computers. একটু আগে আমরা বলছি যে শুধুমাত্র কম্পিউটার এবং এই যে এখানে লিখছি, কোথায় গেল, এই যে শুধুমাত্র কম্পিউটার এবং সফটওয়্যারের জন্য আমরা আমেরিকার মতো করে প্রোগ্রাম লিখবো, আদারওয়াইজ সব টিভি ইভেন্ট যতগুলো আছে সবগুলোতে আমরা M দিয়ে লিখবো। সো এখানেও সেম আমাদের রুলে বলছে যে সব কিছুর জন্য আমরা শুধুমাত্র প্রোগ্রাম এইভাবে লিখবো, আর কম্পিউটারের জন্য আমরা ওই হচ্ছে যে আরেকটা বানান, মানে আমরা এই স্পেলিংটা ফলো করব। কেমন ব্রিটিশের ক্ষেত্রে এক ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা প্রোগ্রামের বানান। সো এই জন্য এটা আমি আপনাদেরকে মানে বেশি ভালো করে শিখতে বলতেছি। আচ্ছা, এখানে এগুলা কেটে গেছে। এখানে যখন আপনি বলতেছেন যে টিভি অথবা রেডিও প্রোগ্রাম, কেমন, সো আপনি যখন বলতেছেন এ বিবিসি প্রোগ্রাম, তখন এখানে যেহেতু আমরা টিভি প্রোগ্রামের কথা বলতেছি, আমাদের প্রোগ্রামের স্পেলিং হচ্ছে ME। তারপর দ্য কনসার্ট প্রোগ্রাম, কেমন, দ্য কনসার্ট প্রোগ্রাম যখন বলতেছেন বা কনসার্টের প্রোগ্রাম, তখন হচ্ছে এটা যেহেতু একটা ইভেন্টের প্রোগ্রাম, সো আমাদের ME। তারপর হচ্ছে ধরুন দ্য গভর্নমেন্টস প্রোগ্রাম, তারপর হচ্ছে দ্য ট্রেনিং প্রোগ্রাম, এগুলো সবগুলোতে আমাদের প্রোগ্রাম এমনভাবে ইউজ হয়েছে। সো কখন আমাদের প্রোগ্রাম আমেরিকার মতো করে একটা এম দিয়ে ইউজ হয়েছে, শেষে ই নাই, সেটা হচ্ছে সফটওয়্যারের জন্য। আমি যখন বলছি এ কম্পিউটার প্রোগ্রাম, এটা কম্পিউটার রিলেটেড। আমি যখন বলছি যে পাইথন নিয়ে কথা বলছি, এটা সফটওয়্যার রিলেটেড, কেমন কোডিং রিলেটেড। শি রোটে প্রোগ্রাম ইন পাইথন। তারপর দ্য টু প্রোগ্রাম দ্য রোবট, কেমন, আমরা যে রোবটের প্রোগ্রাম করি, সো এগুলা কিন্তু আসলে টিভি প্রোগ্রাম না, তখন আমরা এই প্রোগ্রাম এভাবে লিখবো। এটা রাইটিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, লিসেনিংয়েও আপনারা পাইতে পারেন। সো এটা আপনারা বাসায়ও এই দুইটার পার্থক্যটা ব্রিটিশের ক্ষেত্রে ভালো করে শিখবেন, যে কখন আমরা ব্রিটিশের ক্ষেত্রে প্রোগ্রাম এমন লিখবো, কখন আমরা ব্রিটিশের ক্ষেত্রে প্রোগ্রাম এমন লিখবো, শুধুমাত্র সফটওয়্যার কোডিং অথবা কম্পিউটারের কনটেক্সটে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কারিকুলাম ভার্সেস কারিকুলা অ্যান্ড এক্সট্রা কারিকুলার। আপনারা কখন কোনটা লিখবেন? কারিকুলার আছে, অনেকগুলো আছে, কেমন, আপনারা যখন একটা সিঙ্গেল জিনিস নিয়ে কথা বলবেন, কেমন, তখন হচ্ছে ওয়ান হোল থিং সমান সমান হচ্ছে কারিকুলাম। আচ্ছা, এখানে আমার মাল্টিপলটা এক্সট্রা চলে আসছে, এটা বাদ, এটা কাটা, এই মাল্টিপলটা হচ্ছে এটার সাথে মাল্টিপল সেপারেট প্রোগ্রামস, এটা এখানে চলে আসছে। আচ্ছা, সো ওয়ান হোল থিং সমান সমান কারিকুলাম। আমরা যখন একটা পুরো বিষয় নিয়ে কথা বলবো, তখন আমরা লিখবো কারিকুলাম। এটা রাইটিং টাস্ক 2-তে আমরা যখন ইনস্টিটিউশন নিয়ে, একাডেমিক বিষয় নিয়ে আমরা যখন ইজে লিখবো, তখন আমাদের এই স্পেলিংটা লিখতে হবে। সেটা হচ্ছে কি, উই ডু নট মিন ওয়ান সিঙ্গেল কোর্স, উই মিন দ্য এন্টায়ার বডি অফ স্টাডি অ্যাজ এ হোল সিস্টেম। সেটা কিভাবে, ধরুন আমি যদি বলি যে আচ্ছা, দ্য স্কুল ইজ রিভিউইং ইটস কারিকুলাম, যে এই স্কুলটা তার কারিকুলামটা রিভিউ করতেছে। এখন আমি বলতেছি যে কারিকুলাম মানে হচ্ছে একটা বিষয়, কেমন, সো এই একটা বিষয়টা আসলে কি, এই একটা বিষয় বলতে আসলে একটা সাবজেক্ট বোঝাচ্ছে না, বা একটা সাবজেক্ট বুঝাইলেও সেটা একটা পুরো সিস্টেম হিসেবে বোঝাচ্ছে। ধরুন আপনি যদি বলেন দ্য গভর্নমেন্ট রিভিউড ইটস পলিসি,
আপনি বলছেন গভর্নমেন্ট রিভিউ করতেছে তার পলিসিটা। সো এটা কিন্তু এমন না যে নট এভরি ইন্ডিভিজুয়াল পলিসি, সবগুলা ছোট, ছোট পলিসি না। বাট দ্য ওভারঅল অ্যাপ্রোচ, তারা আগে দুর্নীতি করতো, এখন ওভারঅল তারা বলতেছে যে দুর্নীতি আর করবে না। তারপরে হচ্ছে দ্য কোম্পানি চেঞ্জড ইটস স্ট্র্যাটেজি। সো কোম্পানি কি তার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা প্ল্যান অথবা স্ট্র্যাটেজি চেঞ্জ করবে? না, তারা জাস্ট তাদের হোল ডিরেকশনটা, স্ট্র্যাটেজিটা চেঞ্জ করবে। সো এই সিঙ্গেল প্ল্যান বলেন সবগুলাকে তারা অ্যাজ এ হোল স্ট্র্যাটেজি বুঝাইছে, তেমনি সবগুলা সাবজেক্টকে অ্যাজ এ হোল কারিকুলাম বুঝাইছে। কেমন? সো আমি যখন বলবো যে একটা সিস্টেম নিয়ে কথা বলবো যে দ্য স্কুল ইজ রিভিউইং ইটস কারিকুলাম, অথবা আমরা যখন একটা সিঙ্গেল সাবজেক্ট নিয়ে কথা বলতে চাইবো তখন আমরা কারিকুলাম ইউজ করব। বাট রাইটিং টাস্ক 2 এর জন্য কারিকুলাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনি রাইটিং মানে এক্সামিনার বুঝবে যে আপনার আসলে ফ্লেক্সিবিলিটি অনেক ভোকাবুলারির জন্য, বা আপনি কনটেক্সট অনুযায়ী লিখতে পারতেছেন কারিকুলা। এটা কিন্তু খুব কম মানুষই ব্যবহার করে। সেপারেট মাল্টিপল সেপারেট প্রোগ্রামস, এখানে তো আমি মাল্টিপল এখানে নিয়ে আসছি, এখানে হবে মাল্টিপল সেপারেট প্রোগ্রামস সমান সমান কারিকুলা। কেমন? সো একটু আগে বলছি আমরা ওয়ান্স প্রোগ্রাম হচ্ছে কারিকুলাম, এখন আমরা বলতেছি মাল্টিপল সেপারেট প্রোগ্রামস সমান সমান কারিকুলা। কিভাবে? ইউজ কারিকুলা হোয়েন ইউ আর কম্পেয়ারিং ফর রেফারিং টু মাল্টিপল সেপারেট স্কুল অর ইনস্টিটিউশনাল প্রোগ্রামস। যেমন আমি যদি বলি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান স্কুল কারিকুলার ডিফার সিগনিফিকেন্টলি। সো আমি এখানে দুইটা কান্ট্রির কথা বলতেছি, দুইটা ইনস্টিটিউশনের কথা বলতেছি, এবং তাদের বিভিন্ন প্রোগ্রামের কথা বলতেছি। কেমন? সো তারা যে হচ্ছে আর্টস পড়ায়, সায়েন্স পড়ায়, অনেকগুলো প্রোগ্রামের কথা বলতেছি। আমি হচ্ছে এই জন্য কারিকুলাম লিখতে পারতেছি। আমি কিন্তু একটা সিস্টেমের কথা বলতেছি না, অথবা একটা সাবজেক্টের কথা বলতেছি না, শুধুমাত্র সায়েন্সের কথা বলতেছি না। আপনি রাইটিং টাস্ক 2 এর জন্য কারিকুলা এভাবে ইউজ করতে পারেন। মেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ প্রোভাইড ডাইভার্স কারিকুলা encompassing a wide range of disciplines, which significantly broadens opportunities for students with different academic backgrounds and interests. So আপনি এই যে ডাইভার্স কারিকুলার কথা বলতে পারতেছেন, কজ আপনি এখানে একটা সিস্টেম অথবা একটা কনটেক্সট অথবা একটা সাবজেক্টের কথা না বুঝাই আপনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে বিভিন্ন সাবজেক্ট অফার করে, আপনার অনেকগুলো সাবজেক্ট অফার করে, সেটা বুঝাইছেন ডাইভার্স কারিকুলা দিয়ে। সো আমরা এখন থেকে কারিকুলাম কখন লিখবো, কারিকুলা কখন লিখবো, এই বিষয়ে একটু সতর্ক হইতে হবে। আমরা কারিকুলাটা হচ্ছে বেশি ইউজ করতে পারবো, কজ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পুরো মানে কয়েকটা সাবজেক্ট অথবা কয়েকটা ইউনিভার্সিটির কথা বলবো আর কি। আরও সুন্দর সুন্দর অনেক এক্সাম্পল আছে, বাট আমি এখন এখানে মেনশন করি নাই, আপনারা বাসায় করবেন। এটা জাস্ট এটার পার্থক্যগুলো ধরাই দিলাম আর কি। এক্সট্রা কারিকুলার বলতে আউটসাইড দ্য কারিকুলাম, অর্থাৎ আপনার পড়াশোনার মধ্যে হচ্ছে যে আপনার জনসেবার বিষয়টা নাই, বাট আপনি জনসেবা করতেছেন, আপনি ভলেন্টিয়ারি ওয়ার্ক করতেছেন, তখন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আর আপনার পড়াশোনার সাথে সাথে মানে পাশাপাশি আপনি যেগুলো করছেন, কেমন? ধরুন আপনার পড়াশোনার পাশাপাশি আপনি স্কুলে হচ্ছে যে আপনাকে ইয়ে করতে হইতো, কি জানি, স্কাউট করতে হইতো, সেটা আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার ফিজিক্যাল এক্সারসাইজের সাথে রিলেট করতেছে। সো অ্যালংসাইড দ্য কারিকুলাম আপনি যেটা করছেন, এই যে এখানে দ্য কারিকুলাম কেন হয়েছে, কজ আপনি আপনার সাবজেক্টের কথা বলতেছেন, আপনি কিন্তু অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়েন নাই। আপনি হয়তো বা বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছেন, না হলে সায়েন্স, না হলে আর্টস নিয়ে। কেমন? আমাদের ওইটাই হচ্ছে কারিকুলাম। প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট কিন্তু এক একটা কারিকুলাম না। যেমন হচ্ছে আপনার ওই যে বিজনেস স্টাডিজের মধ্যে যদি আপনি ইংলিশেও বলেন যে একটা কারিকুলাম, না, এগুলো সাবজেক্টস, আর সবগুলো সাবজেক্ট মিলিয়ে একটা কারিকুলাম, এমন হচ্ছে বিষয়টা। দেন হচ্ছে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে শি পার্টিসিপেট ইন মেনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাচ এস ডিবেটিং অ্যান্ড ড্রামা। ধরুন আপনার হচ্ছে সে ডান্স করতে পছন্দ করতো, সে থিয়েটারে হচ্ছে পারফর্ম করতে পছন্দ করতো, এটা তার পড়াশোনার মধ্যে ছিল না। সো এই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো আমরা যখন সিবিতে কো কারিকুলার অ্যাক্টিভিটিস লিখি অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লিখি, আমরা আশা করি বুঝতে পারবো যে কখন কোনটা লিখতে হবে, কোনটা আমাদের এক্সট্রা কারিকুলার, কোনটা কো কারিকুলার। এরপরে হচ্ছে ডিস্ক ভার্সেস ডিস্ক, এটা আমি লিসেনিংয়ের একটা স্যাম্পলে পাইছিলাম, অ্যাকচুয়াল কোশ্চানের একটা ইয়েতে পাইছিলাম আই গেস। সেটা হচ্ছে মাছের একটা টপিক ছিল, এবং সেখানে ডিস্ক নিয়ে বলছে যে মাছের একটা ডিস্ক আছে তার বডিতে। সো তখন আমি দেখলাম যে ওরা কেউ হচ্ছে বলতেছে ডিস্ক হচ্ছে কারেক্ট আনসার, কেউ বলতেছে এটা কারেক্ট আনসার। সো আমি জানা ট্রাই করছি যে আসলে মেইন কনসেপ্টটা কি। সো আমরা ব্রিটিশের জন্য সব জায়গাতে আমরা লিখব ডিস্ক, শুধুমাত্র কম্পিউটারের জন্য লিখব ডিস্ক। কেমন? অর্থাৎ আমাদের আমেরিকার সাথে কমন যাচ্ছে। সো বিষয়টা কিসের মতো দাঁড়াইলো? প্রোগ্রামের মতো দাঁড়াইলো, যে সব ক্ষেত্রে হবে PROGRAME,
কিন্তু প্রোগ্রাম শুধুমাত্র সিঙ্গেল এম দিয়ে হবে কম্পিউটারের ক্ষেত্রে, কেমন? এখানেও সেম আমাদের আমেরিকার সাথে কমন যাবে শুধুমাত্র কম্পিউটার অথবা স্টোরেজ, ডিজিটাল স্টোরেজ যখন বোঝাবো কম্পিউটারের সাথে মিল রেখে আমরা ডিস্ক এভাবে লিখব। আদারওয়াইজ আমরা যখন ডিভি, সিডি, ক্যাসেট ইত্যাদি, তারপর হচ্ছে মেডিকেল, স্পাইনাল মানে আমাদের বডির কোনো ফাংশন নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে স্পোর্টস বা ডিসকাস বলতে ওই যে একটা চাকতি যে ঘুরায় মারে সেই ডিস্কের কথা বলবো। সবগুলোতে আমরা ডিস্ক সি দিয়ে লিখবো, শুধুমাত্র কম্পিউটার রিলেটেডের জন্য এমন লিখবো, কেমন? সো ইন ব্রিটিশ ইংলিশ ডিস্ক অনলি ফর কম্পিউটার্স, এভরিথিং এলস ডিস্ক, আমেরিকান ইংলিশ। আচ্ছা, এটা আপনারা পাশে করবেন, কেমন? আর এখন আমি আপনাদেরকে বলবো যে আমি নিজে কিভাবে প্র্যাকটিস করতাম স্পেলিংয়ের জন্য। এখন এটা আমার নোটটা যদি আমি বের করতে পারতাম তাহলে হয়তো আপনারা ভালো করে একটু দেখতে পারতেন। সো তাও হচ্ছে যে আপনাদেরকে আমি জাস্ট এটা যত শর্টে বোঝানো যায় আমি বলে দিচ্ছি। আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট। টেক্সট কোথায়? এডিট টেক্সট। আচ্ছা, আমি বলি, আপনারা আশা করি বুঝবেন। সেটা হচ্ছে যে মানে আমি নোটটা এখন বের করতে পারতেছি না, সো সরি ফর দ্যাট। আপনারা কি করবেন, আপনারা ধরুন বাসায় বসে প্র্যাকটিস করতেছেন যখন লিসেনিং অথবা রাইটিং, তখন আপনারা দেখবেন যে অনেকগুলা ওয়ার্ড আপনাদের থেকে মনে হবে যে কঠিন বা আপনারা রাইটিংয়ে বারবার ভুল করতেছেন। কেমন ওয়ার্ড? লেট মি রাইট। ধরুন আমি পাইছি হচ্ছে প্রেজুডিস, একটা ওয়ার্ড পাইছি প্রেজুডিস, আমার রাইটিং আমি লিখবো এটা। দেন হচ্ছে হ্যারাসমেন্ট, দেন হচ্ছে হ্যারাসমেন্ট বানানে যে এখানে ভুল করছি, হ্যারাসমেন্ট। এটা আমি আগেও ভুল করতাম, বুঝছেন, এরপরে নোট করে রাখছি। দেন হচ্ছে আপনার এই যে জাজমেন্ট যেটা পাইছি একটু আগে, জাজমেন্ট, এখানে ভুল দেখাবে কেন? কারণ আমার এই ডিকশনারিটা হচ্ছে বা এই যে কম্পিউটার সেট আপ যেটা টাইপিংয়ে আমেরিকান স্ট্যান্ডার্ডটা ফলো করা, আর আমরা জানি যে আমেরিকানরা লিখে জাজমেন্ট এভাবে লিখে, একটু আগে তো আমরা এগুলো পড়ে আসছি। সো ব্রিটিশরা লিখে এভাবে। সো আমার কম্পিউটার যেহেতু ব্রিটিশটা ক্যাচ করতে পারতেছে না, তার সেটিংসে ব্রিটিশটা নাই, সো এই জন্য এটা ভুল দেখাচ্ছে, আদারওয়াইজ এটা কারেক্ট। সো আমি এটা নোট করছি। দেন হচ্ছে আমি মসকুইটোস নোট করলাম, কুইটোস নোট করলাম। দেন হচ্ছে পটেটোস নোট করলাম। এটা একটু ভালো করে দেখেন আমরা এটা কেন লিখতেছি, কজ এটা একটা কারণ আছে। তারপর আরেকটা হচ্ছে গুইটার, কেমন? গিটার। আচ্ছা, এই যে আমরা গিটার লিখলাম, এখন আমি যখন স্পেলিংটা শিখতেছি আমি এটার প্রনাউন্সিয়েশন কিভাবে করতেছি? আমি প্রনাউন্সিয়েশন করতেছি গুইটার হিসেবে। কেন? কজ আমি যদি মানে এটা আমি আমার একটা ফানি একটা কনসেপ্ট আসলে বের করে রাখছি, আপনারা এটাকে অনেকটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ধরুন আমি যদি গিটার স্পেলিং এভাবে করতাম, প্রনাউন্সিয়েশন এভাবে করতাম, আমি গিটার লিখতাম এভাবে, না হলে এভাবে লিখতাম। সো ওই জন্যই আমি মানে যেগুলো হচ্ছে ট্রিকি স্পেলিং সেগুলাকে আমি স্পেলিং করতাম গুইটার হিসেবে। তারপর হচ্ছে সাপোজ ভলেন্টিয়ার, কেমন? কিন্তু ভলেন্টিয়ারের স্পেলিং হচ্ছে কি? ভলেন্টিয়ারের স্পেলিং হচ্ছে ভলান টির, কেমন? সো ভলান্টিয়ারে আমরা কিন্তু প্রনাউন্সিয়েশন করতেছি কি ভলেন্টিয়ার বা বলেন আপনারা যেভাবে ভলেন্টিয়ার এভাবে তো করতেছি। সো আমি তাহলে কি লিখতাম? টি এ আর, কেমন? ভলেন্টিয়ার, অথবা হচ্ছে এখানে ইউর পরিবর্তে আমি এ বসা দিতাম বা ই বসা দিতাম। সো আমি যখন এটাকে প্রনাউন্সিয়েশন করতেছি মনে রাখার জন্য ভলান্টির, তখন আমার হচ্ছে যে মাথায় এটা সেট হয়ে গেছে, কেমন? তো এটা হচ্ছে কি আপনি আপনার মতো করে আপনি কিভাবে স্পেলিং শিখবেন সেটার একটা শর্টকাট নোট মানে মেথড বের করবেন। এছাড়াও আপনি এই যে আমি বলছি যে এখানে যখন আমি ৩টা ধরুন স্পেলিং পাইছি, এখন আমি বারবার প্রিজুডিস ভুল করতেছি, বারবার হ্যারাসমেন্ট আমি ভুল করতেছি, জাজমেন্ট আমি ভুল করতেছি না, এটা আমি পারি গেছি। তাহলে আমি আমার স্পেলিংয়ের নোটের ক্যাটাগরিতে প্রেজুডিসকে রাখবো, হাইলাইট করবো আমি গ্রিন কালার দিয়ে, হ্যারাসমেন্টকে আমি হাইলাইট করবো ইয়েলো কালার দিয়ে, জাজমেন্টকে আমি হাইলাইট করবো হয়তো বা ব্লু কালার দিয়ে, বা আপনারা আপনার ফেভারিট কালার দিয়ে হাইলাইট করবেন প্র্যাকটিসের সময় যেহেতু নোট করতেছেন। তো আপনি সবগুলা ব্লু কালার অথবা গ্রিন কালারে আপনি তাকানো মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনি যেগুলা বারবার ভুল করতেছেন। সো এগুলো আপনাকে প্রায়োরিটি দিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি 15-20 দিন 1 মাস পরে
সবগুলা গ্রিন কালারে আপনার নোটের প্রথম দিকে নিয়ে আসবেন, যাতে আপনি স্পেলিংগুলা বারবার প্র্যাকটিস করেন। দেন আপনি হাইলাইট করছেন কি কালার? হাইলাইট করছেন আপনি হলুদ কালার। সো আপনি যখন হলুদ কালার হাইলাইট করছেন, আপনি জানেন যে এটা আপনি মোটামুটি কম ভুল করেন। সো এটা আপনি রাখবেন আপনার লিস্টের 2nd সারিতে। কেমন? দেন হচ্ছে জাজমেন্টে আপনি ব্লু কালার দিছেন, এটা আপনি বারবার হচ্ছে আপনি যেভাবে আসে আপনি পারেন, বাট এটা মোটামুটি একবার দেখলে আপনার হয়ে যাবে। সো আপনি আপনার স্পেলিং রে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করে পড়তেছেন, ৩ টা কালার হাইলাইট করে পড়তেছেন। আপনাকে আর স্পেলিং এর ১২০০ ওয়ার্ড শিখতে হবে না, নোটটা শিখতে হবে না। আপনার নোট থেকে আপনি শিখবেন। আপনার নোটটা আপনি মেক করবেন। এছাড়াও মসকুইটোস পটেটোস, দেখেন এখানে টোস ম্যাচ করতেছে। মসকুইটোসের সাথে হচ্ছে টোজ আছে, পটেটোসের সাথে টোজ আছে। এমন ওয়ার্ড যেগুলা ম্যাচ করে সেগুলার আমি সাথে রাখবো। হোক আমার গ্রিন কালার, ইয়েলো অথবা ব্লু। আমি এটাকে একসাথে রাখবো কেন? আমার যাতে বুঝতে সুবিধা হয়। এমন অনেকগুলা ম্যাচিং ওয়ার্ড আছে। এই যে রিয়ালাইজেশন সবগুলার হচ্ছে এস দিয়ে, কেমন? একটু আগে যেটা শিখছিলাম। আবার আমার নোট আমি বের করলে আপনাদেরকে এমন অনেক কমন ওয়ার্ড দেখাতে পারতাম যেগুলো হচ্ছে ম্যাচ করতেছে একটার সাথে আরেকটা। সো আপনারা মোটামুটি স্পেলিং এভাবে শিখবেন। আর যদি মনে হয় যে আমার নোটটা আপনাদের দেখলে হয়তোবা একটু ভালো আইডিয়া মানে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনারা পাবেন, তাহলে আমাকে জানাবেন। আমি একটা রিলসে নেক্সট একটা ক্লাসে হয়তোবা ওইটা দেখাই দেওয়ার ট্রাই করব। সো আশা করি আপনারা কিছু শিখতে পারছেন। এভাবেই প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের জার্নিটা অনেকটা স্মুথ হবে। আসসালামু আলাইকুম।